দুই ধাপে 15% বাড়ি ভাড়া বাড়ছে এমপিওভুক্ত শিক্ষকদের। নভেম্বরে 7.5%, আগামী বাজেটে বাকি অংশ বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। দুপুরে সচিবালয়ের শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে কথা জানান ডক্টর সিয়ার আবরার। এ সময় শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি বলেন, একটি সুন্দর সিদ্ধান্ত হয়েছে, কাল থেকে ক্লাসে ফিরে যাবেন শিক্ষকরা। আশা করি যে এটা আমাদের এখন শিক্ষকরা তারা কর্মক্ষেত্রে ফিরে যাবেন এবং যেই উদ্দেশ্যে এটা হয়েছে সেটা হচ্ছে ছাত্ররা শিক্ষার্থীরা তারা যেন এই সুযোগটা পেতে পারেন এবং তার ভালো শিক্ষা হোক, শিক্ষার মান উন্নয়ন ঘটুক, অবশ্যই আমরা চাই। এবং আমরা আশা করি পরবর্তীকালে সরকার যারা গঠন করবেন এই যে ধারাবাহিকতা, এই প্রেক্ষিতে শিক্ষার্থী আরো উত্তরোত্তর তারা অন্যান্য সুযোগ সুবিধা তারা এটা দিতে তারা অবরোধ হবেন না এবং এই ধারাবাহিকতা তারা বজায় রাখবেন। বিশেষ করে এমপিভুক্ত শিক্ষকদের ইতিহাসে এটা একটা মাইল ফলক হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের এখন 7.5% এখন থেকে আপনার কার্যকর হবে, আর বাকিটা আগামী নভেম্বর থেকে আগামী থেকে হবে। এটা অলরেডি আপনার প্রজ্ঞাপন উল্লেখ করা আছে। ওনারাও কিছুটা এগিয়ে এসেছেন, আমরাও এগিয়ে এসেছি, সব মিলে আমরা একটা সুন্দর সমাধান হয়েছে। এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা চলমান আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন। এর আগে বাড়ি ভাড়া ভাতা 20% বৃদ্ধি সহ 3 দফা দাবিতে টানা 10ম দিনের মতো আন্দোলনে ছিলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন ও শিক্ষক সমাবেশ কর্মসূচি পালন করেন তারা। বেলা 11:30টার দিকে এনসিপি নেতারা উপস্থিত হয়ে এই আন্দোলনে তাদের সংহতি প্রকাশ করেন। দর্শক, এই মুহূর্তে আছেন সহকর্মী মিফতা গালিব, যুক্ত হচ্ছে তার সাথে। গালিব, অবশেষে 2 ধাপে 15% বাড়ি ভাড়া বাড়ছে শিক্ষকদের, তো এখন সরকারের এই সিদ্ধান্ত নিয়ে কি বলছেন শিক্ষকরা, জানাবেন আমাদের। আমরা আছি যে রাজধানীর আসলে শহীদ মিনার এলাকায়। আপনি যেমনটি জানেন, গত 12 তারিখ শিক্ষকরা যে তাদের যৌক্তিক দাবিতে তারা আন্দোলনে নামে। তাদের দাবি ছিল যে 20% ভাড়া মানে বাড়ি ভাড়া বর্ধন, এছাড়া 75% উৎসব ভাড়া, এছাড়া রয়েছে যে তাদের 1500 টাকা চিকিৎসা ভাতা সহ তারা 3টি দাবিতে তারা আন্দোলনে নামে গত 12 তারিখ। তো গত 12 তারিখের পর সে প্রেক্ষিতে আসলে শিক্ষকদেরকে আসলে এক ধরনের তারা প্রায় 10 দিনই আন্দোলনের প্রেক্ষিতে তারা আসলে আজকে তাদের ফাইনালি 7.5% আগামী নভেম্বরের মধ্যে 7.5% এবং আগামী বাজেটে আরো 7.5% মিলিয়ে 15% বিষয়ে আসলে প্রজ্ঞাপন জারি হয়। তো এই বিষয়ে আমরা আসলে আজকে আমরা যেমনটি দেখতে পেয়েছেন যে শিক্ষকরা তাদের আন্দোলনের প্রেক্ষিতে তারা এই 15% দাবির প্রেক্ষিতে তারা আজকে তারা আন্দোলন তুলে নিয়েছে। আমরা কথা বলবো, এখানে কয়েকজন শিক্ষক আছে, আমরা আসলে শিক্ষকের সাথে কথা বলবো, তিনি আসলে কি বলতে চান এই যে তাদের 15% ধাপে পর্যায়ক্রমে 2টি ধাপে 15% আপনাদের বাড়ি ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে, এই ক্ষেত্রে আপনাদের বলেন। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ 10 দিন রাজপথে এই শহীদ মিনারে আমরা আন্দোলন করে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে যে অনশন কর্মসূচি আমরা ক্লাস বর্জন করেছি এবং এখানে রাজপথে আমরা ছিলাম। আমাদের অনেক কষ্ট হয়েছে, আমাদের একজন শিক্ষক মারা গেছে, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুক, এবং আমাদের অনেক শিক্ষকরা অসুস্থ হয়েছেন। আমাদের যারা নেতৃত্ব দেয় আমাদের প্রিন্সিপাল দেলোয়ার হোসেন সাহেব, উনিও অসুস্থ হয়েছেন। আমরা ওনাদেরকে সুস্থতা কামনা করছি। পাশাপাশি সরকারকে সাময়িকভাবে একটু ধন্যবাদ দিচ্ছি এজন্য যে দেরিতে হলেও তারা শিক্ষকদের মনের চাহিদা বা মনের আকাঙ্ক্ষা তারা কিছুটা পূরণ করতে তারা সক্ষম হয়েছেন। পাশাপাশি আমরা আসলে আমাদের দাবিটা ছিল 20% দিলেই আমরা পরিপূর্ণভাবে আমরা সন্তুষ্ট হয়ে ফিরতে পারতাম। এখন আমরা আংশিক সন্তুষ্ট হয়েছি, পরিপূর্ণ সন্তুষ্ট হইতে পারিনি। আপনি কি বলবেন? যে সংক্ষেপে বলে একটা কথা আছে যে সামথিং ইজ বেটার দেন নাথিং, নাই মামার সে কানা মামা ভালো। তো সেই ক্ষেত্রে বলতেই হয় আমাদের যদিও 3টে দাবি ছিল এবং একেবারে যৌক্তিক দাবি, যে আমাদের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা। তো কেন জানি সরকার পরের 2টা আমলে নিলেন না, আমরা বোধগম্য হয়নি। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, শহীদ মিনার থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত শিক্ষকদের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিফতা গালিব। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবেন। প্রতিনিধি দলে স্থায়ী কমিটির সদস্যরা থাকবেন। এর আগে গত ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। জাতীয় সংসদ আর গণভোট একদিনে করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলছে, খুব তাড়াতাড়ি তালিকা প্রকাশ করা হবে। জনগণের মধ্যে একটা আস্থা তৈরি হয়েছে যে অন্তর্বর্তীকালীন যে সরকার তাদের অধীনে যে নির্বাচন, সেই নির্বাচন যেহেতু সরকার কোনো পার্টিজন নয়, অতএব সেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। একই খরচে যদি জাতীয় নির্বাচন এবং গণভোটটা হয়ে যায়, তাহলে বাড়তি খরচ এবং সময়ের যে এই যে আঁটোসাঁটো যে বিষয়টি, যে সময় নেই, একেবারে কম সময়, কিন্তু তারপরেও এটা করতে হবে। তো এটা তো এক ধরনের, আমি মনে করি যে যেমন আমরা অনেকেই যেটা প্রাপ্য নয় সেটাও যখন চাই, তখন সেটাকে আমরা বলি মামার বাড়ির আবদারের। সংখ্যানুপাতিক ভোট পদ্ধতির নামে কেউ কেউ নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করছে মন্তব্য করে দেশের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল আমান। সকালে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। জাতীয়ভাবে যারা সেই দিন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন, তাদের মধ্যে যদি অনৈক্য হয়, তাহলে ফ্যাসিস্টরা সুযোগ পেয়ে যাবে। প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে। ইনশাল্লাহ বাংলাদেশে ২৬ সালের ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে। সেই নির্বাচন কেউ রুখতে পারবে না। জনগণ যারা রুখতে যাবে নির্বাচন, জনগণই তাদেরকে রুখবে। কেউ কেউ পিআর পদ্ধতির নামে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে, কেউ কেউ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, কেউ কেউ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। আমি আহ্বান জানাবো, সকল ষড়যন্ত্রের পথ ফেলে রেখে সেদিক থেকে সরে এসে সকলে ঐক্যবদ্ধভাবে আবার নতুন করে শপথ নিতে হবে যে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হইতে হবে। সন্ত্রাসী রাজনৈতিক দল আওয়ামী লীগ যেটা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেটা নিষিদ্ধ থাকবে। অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে বাংলাদেশ ব্যাংক সংস্কার করা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে গুলশানে একটি হোটেলে আয়োজিত সেমিনারে তিনি মন্তব্য করেন। খসরু বলেন, অর্থনীতির উন্নয়ন ঘটাতে পারলে দেশ এগিয়ে যাবে। এখন বাংলাদেশ ব্যাংকের ইন্ডিপেন্ডেন্স যদি আমাদেরকে চিন্তা করতে হয়, এটা একটা লিগ্যাল ইস্যু আছে, এখানে স্ট্রাকচারাল ইস্যু আছে, এখানে অ্যাপয়েন্টমেন্টের ইস্যু আছে, এখানে অ্যাপয়েন্টমেন্টের সাথে আপনার এদের পে প্যাকেজের ইস্যু আছে। তারপরে আপনার বাংলাদেশ ব্যাংকের সাথে ফিসক্যাল ব্যাংকের ফিসক্যাল যে রিলেশনশিপটা, সেই বিষয়টা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। I'll go a bit more than that. আমার মনে হয় বাংলাদেশ ব্যাংক, ফিনান্সিয়াল সেক্টর, ক্যাপিটাল মার্কেট। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে পুনরায় আপিলের ওপর শুনানি শুরু করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সকাল ৯:৩৭ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে মামলার আবেদনগুলোর শুনানি শুরু হয়। আদালতে মামলার বিষয় শুনানি শুরু করেন অ্যাডভোকেট ডক্টর শরীফ ভূঁইয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে আছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। পরে আগামীকাল পর্যন্ত শুনানি মুলতবি করা হয়। এর আগে গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিল রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। পুনরায় এ বিষয়ে আপিল শুনবেন বলে জানান আদালত। ব্যাখ্যা করতে ভুল করেছেন, কারণ সংবিধান ব্যাখ্যা করতে হলে আপনার দেশের রাজনৈতিক বাস্তবতা, আপনি যেই ব্যাখ্যাটা করছেন এটার ফলাফল কি দাঁড়াবে, এগুলো আপনার বিবেচনায় নিতে হয়। এই যে
ত্রয়োদশ সংশোধনী তো আমরা সবাই জানি যে একটা বৃহত্তর রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে এটা গৃহীত হয়েছিল। 96 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করা হয়, তখন এটা প্রধানত আওয়ামী লীগের দাবি ছিল, বিএনপি যেটা মেনে নিয়েছিল, অন্যান্য রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছিল। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী এস.এম. আরিফ, যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, তত্ত্বাবধায়ক ইস্যুতে আপিল শুনানি ও আদালত আজকের কার্যক্রমের কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। শাহেলিক, তত্ত্বাবধায়ক ইস্যুতে আজকে থেকে আপিল বিভাগের যে শুনানি সেটি শুরু হয়েছে এবং আজকে আমরা দেখেছি নাগরিকের পক্ষে সুজন যে আছে তারা রিটকারীর পক্ষে আজকে আসলে আইনজীবী শরীফ ভূঁইয়া তিনি আজকে কিন্তু শুনানি শুরু করেন এবং তার শুনানির মধ্য দিয়ে এই যে আপিল বিভাগে যে নতুন করে শুনানি হলো তত্ত্বাবধায়ক সরকারের যে ফিরিয়ে আনার বিষয়ে যে রিটটি হয়েছিল সেই রিটটির বিষয়ে। তো এই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু আমরা দেখেছিলাম 2011 সালে এই আদালত থেকেই এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছিল। সংবিধানে যে ত্রয়োদশ সংশোধনী সেটিকে পরিবর্তন করে কিন্তু আসলে বাতিল করে দেয়া হয়েছিল এবং সেটিকে আজকে যে আপিল বিভাগের শুনানি শুরু হয়েছেন সেই শুনানিতে আইনজীবী যিনি নাগরিকের পক্ষে সুজনের পক্ষে রিটকারী আইনজীবী তিনি কিন্তু আসলে বিভিন্ন কথা তুলে ধরেছেন। তখনকার সময়ের যে আইনি দুর্বলতা ছিল এই রায়টি দেওয়ার ক্ষেত্রে সেটিও তুলে ধরেছেন। তিনি বলেছেন যে এই যে রায়টি হয়েছে এই রায়টিতে আসলে আইনি এবং কাঠামোগত দুটি আসলে এই রায়টিকে দেওয়া হয়েছিল এটি তিনি জানিয়েছেন আদালতকে এবং তিনি পাশাপাশি আরও বলেছেন যে এই রায়ের মাধ্যমে কিন্তু বিগত যে 3টি নির্বাচন হয়েছে সেটিকে আসলে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার দেওয়া হয়েছিল এই তত্ত্বাবধায়ক বাতিলের রায়ের মাধ্যমে। আজকে কিন্তু সেটি শুরু হয়েছে আপিল বিভাগের শুনানি। আগামীকাল পর্যন্ত এই আপিল বিভাগের রায়ের আপিল বিভাগের শুনানির সেটি কালকে পর্যন্ত মুলতবি করা হয়েছে। আমি আছি ট্রাইব্যুনালে কিন্তু জানেন যে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের যে মামলা সেটি দ্বিতীয় দিনের মতো আসামি পক্ষের আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করছেন। এখন 2টার পরেই কিন্তু এই উপস্থাপন শুরু হয়েছে। তো আমরা এই মামলায় কিন্তু আমরা দেখেছিলাম টানা 5 দিন রাষ্ট্রপক্ষে কিন্তু আসলে এই যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি কিন্তু দীর্ঘ মামলার যে এই যে মানবতা বিরোধী অপরাধের যে অভিযোগ শেখ হাসিনার বিপক্ষে সেই অভিযোগগুলো খণ্ডিত করেছেন। আজকে দ্বিতীয় দিনের মতো যেটি বলছি যে আসামি পক্ষের আইনজীবী তিনি যুক্তিতর্ক উপস্থাপন করছেন। তো এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুর আপিল শুনানির সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এস.এম. আরিফ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অপব্যবহার রোধে শুধু নীতিমালা নয়, প্রয়োজনে সুনির্দিষ্ট পরামর্শ, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে ইটিআইতে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানান সিএসসি। বলেন, নির্বাচনে এআই এর অপব্যবহার ও অপতথ্য মোকাবেলায় কৌশল নির্ধারণ করছে নির্বাচন কমিশন। নাসির উদ্দিন বলেন, অপতথ্য রোধে গঠন করা হবে একটি সেল। এছাড়া নির্বাচনের সময় অপতথ্য রোধ কিভাবে এবং কারা করবে তা নির্ধারণ করা জরুরি। এছাড়া দুর্গম এলাকায় কিভাবে এটি রোধ করা হবে তারও পরিকল্পনা করতে হবে। We are trying to integrate in the election process to prevent misuse of AI. আমরা তো অনেকদিন ধরে এটা নিয়ে খুব কাজ করছিলাম। এটা নিয়ে আজকের ওয়ার্কশপটা অত্যন্ত রিসোর্সফুল হবে আমি বিশ্বাস করি এবং আমাদের যে আইফএস এবং ইউএনডিপি ইজ এক্সটেন্ডিং ফুল সাপোর্ট টু আস। টিউশন ছাত্রী বর্ষার পরিকল্পনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে জড়িত বর্ষার সাবেক প্রেমিক মাহির ও বন্ধু ফারদিন। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার এসএন মোহাম্মদ নজরুল ইসলাম। জানান, প্রেমিকা বর্ষার সঙ্গে অভিযুক্ত মাহির রহমানের 9 বছরের সম্পর্ক ছিল। কিছুদিন আগে বর্ষা জুবায়েদ হোসাইনকে প্রতি দুর্বল হয়ে পড়েন। সম্পর্কে টানাপোড়েনের এক পর্যায়ে বর্ষা আবারও মাহিরের সঙ্গে যোগাযোগ করেন এবং জুবায়েদকে হত্যার পরিকল্পনা করেন বর্ষা ও মাহির। এদিকে জুবায়েদ হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় বংশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিবার। বর্ষা মাহিরের প্রেমের বলি হয়েছেন
প্রাইভেট পড়াতে গিয়ে এই টিচারের সাথে এই ছাত্রীর একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উল্লেখ্য যে এর আগেই এই বর্ষার সাথে মাহির নামে জনৈক আরেক ছেলের প্রেমের সম্পর্ক। এটা মাহির এবং সেই বর্ষা দুজনে মেনে নিতে পারে নাই। বর্ষার পরিকল্পনা অনুযায়ী জোবায়েদকে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয়। বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয়, তার ওখান থেকে সরে আসতে বলা হয়। এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোস্ট দিলে জোবায়েদ রক্তক্ষরণে, অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত ইম্পোর্ট কোরিয়ার সেকশন থেকে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অনেকগুলো সংস্থা বিষয়টি নিয়ে কাজ করছে। তাদের তদন্ত শেষে আগুনের প্রকৃত ও সুনিশ্চিত কারণ জানা যাবে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক এ তথ্য জানান। শনিবার এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার দুপুরে কার্গো ভিলেজের আমদানি বিভাগে লাগা আগুন দীর্ঘ 22 ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনাল, ইম্পোর্ট কার্গো টার্মিনাল এলাকায় আগুনের ঘটনাটা ঘটে। আগুনের সূত্রপাতটা হয় ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকে, এটা ধারণা করছি। আমি আবার বলছি ভাই যে বিষয়টা তদন্তাধীন, অনেকগুলো তদন্ত কমিটি হয়েছে, ইনশাল্লাহ ওনারা আসল ঘটনাটা বের করবেন। সুতরাং অনেক কিছুই আমরা আনুমানিক অথবা নির্ভরযোগ্য তথ্য না পেলে সেটা বলা ঠিক হবে না। সুতরাং যতটুকু প্রিলিমিনারি ইনফরমেশন আমার কাছে আছে, পেয়েছি, ততটুকু বলবো। বাদ বাকিগুলো তদন্তাধীন, ওনারা বের করবেন ইনশাল্লাহ। জমকালো আয়োজনে ঢাকার কেরানীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঢালাই স্পেশাল সিমেন্ট এক্সক্লুসিভ ডিলারশিপ উদ্বোধন অনুষ্ঠান। দুপুরে উপজেলার কালিন্দী নেক্রোজ বাগের রেড রোজ পার্টি সেন্টারে মেসার্স আনোয়ার অ্যান্ড সন্সকে এক্সক্লুসিভ ডিলার হিসেবে নিয়োগ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জিএম কাজী মহিউদ্দিন, সিনিয়র ডিজিএম টিএসবিডি সুদীপ্ত রায়, ডিজিএম জিয়ারুল ইসলাম, এজিএম টিএসবিডি বিদ্যুৎ কুমার বণিক এবং ডেপুটি ম্যানেজার তোফাজ্জল হোসেন সেন্টু।